নমস্কার, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। প্রতিদিনের মতন আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞানের ক্লাস। আজকে নিয়ে আসলাম 10 নম্বর ক্লাস। এই ক্লাসটি প্রতিদিন সকাল 8টার সময় তোমরা পেয়ে যাবে। তো প্রতিদিন এই ক্লাসটা করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ এবং পশ্চিমবাংলার পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রতিদিন সকাল 8টায় আমি এই 20টি জেনারেল নলেজের প্রশ্ন দিই। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের পরীক্ষায় খুবই উপকৃত হবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। কোন ভারতীয় অভিনেতা 2024 সালের 3 ফেব্রুয়ারি বোট এর বিপণন দূত হয়েছে? বোট একটি ইলেকট্রিক ডিভাইস। তো এই বোটের বিপণন দূত হিসাবে কে নিয়োজিত হয়েছে? তো বোটের বিপণন দূত হয়েছেন রণবীর সিং। বিখ্যাত অভিনেতা রণবীর সিং এই বোট ইলেকট্রনিকের কিন্তু বিপণন দূত হয়েছে। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল? গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল? তো গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার নাম ছিল ডিনার। কি ডিনার ছিল গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার নাম। ক্যাশু কাদের ছিল? চোলদের। চোলদের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল? ক্যাশু। এবং জিতল ছিল ইলতুৎমিশের তাম্রমুদ্রা। ইলতুৎমিশ, এই জিতল ছিল হচ্ছে ইলতুৎমিশের তাম্রমুদ্রা। ইলতুৎমিশের তাম্রমুদ্রা ছিল জিতল। ঠিক আছে, তাহলে দিনার কাদের ছিল? দিনার ছিল গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা, ক্যাশু ছিল চোলদের স্বর্ণমুদ্রা, আর জিতল ইলতুৎমিশ কর্তৃক তাম্রমুদ্রা। জিতল ইলতুৎমিশ কর্তৃক তাম্রমুদ্রা। অবশ্যই একটু লাইক করে দেবে। চলো নেক্সট। নিম্নলিখিত কোন গ্রন্থের রচয়িতা ইবন বতুতা? ইবন বতুতা কোন গ্রন্থের রচয়িতা? ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু ইবন বতুতা এসেছিলেন। তো ইবন বতুতার রচয়িত বইটির নাম কিতাব উল রাহেলা। কিতাব উল রাহেলা হলো ইবন বতুতার একটি গ্রন্থ। এছাড়াও ফোকুওকি ফাইয়েন, সিইউকি হর্ষবর্ধন, ইন্ডিকা মেগাস্তেনিস। ঠিক আছে, তো ফোকুওকি কে লিখেছিলেন? রচনা করে ফাইয়েন। ফোকুওকি ফাইয়েন, সিউইকি হিয়েংসাং এবং ইন্ডিকা লিখেছিলেন মেগাস্তেনিস। আর ইবন বতুতা লিখেছিলেন কিতাব উল রাহেলা। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? তো ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ সম্ভর হ্রদ। এটি কোথায় অবস্থিত? এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। লোনার হ্রদ, এটি উল্কার ফলে সৃষ্ট একটি মহারাষ্ট্রের একটি হ্রদ। উল্কা পরে কিন্তু এই লোনার হ্রদটি সৃষ্টি হয়েছিল। এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। পুলিকট হ্রদ, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পুলিকট হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। পুলিকট হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। পিচল হ্রদ কোথায় অবস্থিত? উদয়পুর। রাজস্থানের উদয়পুরে এই পিচল হ্রদটি অবস্থিত। তাহলে পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। সম্বর হ্রদ রাজস্থান, যেটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। পিচল হ্রদ উদয়পুর, লোনার হ্রদ মহারাষ্ট্র। চলো নেক্সট। ভিলাই স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় তৈরি হয়েছিল? ভিলাই, তো ভিলাই স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল রাশিয়ার সহায়তায়। রাশিয়ার সহায়তায় কিন্তু এই ভিলাই স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছিল? দেখো, যখন ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি থাকবে না, তখন কিন্তু ভারতের যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু
কি হয়, রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছে থাকে। তো 1969 সালে তৎকালীন রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যু এবং উপরাষ্ট্রপতি ভিবি গিরি পদত্যাগ করলে এই তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এম.এস. হিদায়তুল্লাহ, যিনি সুপ্রিম কোর্টের 11তম প্রধান বিচারপতি, তিনি তখন কিন্তু কার্যভার গ্রহণ করেছিলেন। এম.এস. হিদায়তুল্লাহ তিনি 20 জুলাই 1969 থেকে 24 আগস্ট 1969 পর্যন্ত সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি পদ কিন্তু ছিলেন। তো এম.এস. হিদায়তুল্লাহ 20 জুলাই 1969 থেকে 24 আগস্ট 1969 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। আর এম.এস. হিদায়তুল্লাহ ছিলেন ভারতের 11তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, চলো নেক্সট। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? তো এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন কে? রন্টজেন কিন্তু এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়? তো ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকে। সেই জন্য কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। দাদা সাহেব ফালকের স্মরণে কিন্তু ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? তো যে সম্পত্তির অধিকার যেটা ছিল আগে ভারতীয় সংবিধানে 31 নং অনুচ্ছেদে, 31 নং অনুচ্ছেদে কিন্তু সম্পত্তির অধিকার ছিল, যেটা বর্তমানে 300 ধারায় কিন্তু রয়েছে। তো 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, 86তম সংবিধান সংস্কার যেটি 2002 সালে হয়েছিল, সেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি বলা হয়েছে? নগরপালিকা আইন। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবাংলার সাক্ষরতার হার কত শতাংশ? 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবাংলার সাক্ষরতার হার 76.26%, যেখানে আমাদের জাতীয় গড় 74.04%। তো পশ্চিমবাংলার সাক্ষরতার হার কত? 76.26, আর সেখানে আমাদের জাতীয় সাক্ষরতার হার 74.04%। সবচেয়ে শিক্ষিত জেলা কেরালা এবং সবচেয়ে কম সাক্ষরতার হার বিহারে। চলো নেক্সট। পশ্চিমবাংলার সঙ্গে কয়টি প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে? তো পশ্চিমবাংলার সঙ্গে কিন্তু ভারতের 5টি রাজ্যের সীমানা রয়েছে। 5টি রাজ্য কি কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং অসম। এই 5টি রাজ্যের সঙ্গে কিন্তু ভারতের প্রতিবেশী সীমানা রয়েছে। প্রতিবেশী রাজ্যের সঙ্গে ভারতের পশ্চিমবাংলার সীমানা রয়েছে কয়টি? 5টি রাজ্যের। আর পশ্চিমবাংলার সঙ্গে 3টি আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেটা হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 3টি দেশের সঙ্গে কিন্তু আন্তর্জাতিক সীমানা রয়েছে। তো পশ্চিমবাংলার সঙ্গে 5টি রাজ্য এবং 3টি দেশের সঙ্গে সীমানা রয়েছে। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে ওজনের একক কী? তো এসআই পদ্ধতিতে ওজনের একক কী? নিউটন। এসআই পদ্ধতিতে ওজনের একক কী? নিউটন। ওজনের একক কিন্তু নিউটন। ঠিক আছে। আর্গ কিসের একক? আর্গ হচ্ছে সিজিএস পদ্ধতিতে শক্তির একক।
সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্ক, ঠিক আছে, ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। আর এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কেল। তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক কি? পাস্কেল। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্ক এবং এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন। চলো নেক্সট। কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদা এর স্রষ্টা কে? এই ফেলুদা চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায়। ঠিক আছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ইনি হচ্ছে ব্যোমকেশ, ব্যোমকেশ গোয়েন্দার সৃষ্টি করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো নেক্সট। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? তো দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, বাংলার দুঃখ। তাহলে বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর। চলো নেক্সট। বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, কোথায় সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি কিন্তু লখনৌতে অবস্থিত, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। চলো নেক্সট। 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? ফিফা ফুটবল বিশ্বকাপ 2026, যেখানে মেক্সিকো, কানাডা এবং আমেরিকা এই তিন দেশেই কিন্তু আয়োজন করা হবে। তো 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ মেক্সিকো, কানাডা এবং আমেরিকা এই তিন দেশ মিলে কিন্তু আয়োজন করবে। কোন দিনটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়? তো বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয় 27শে সেপ্টেম্বর। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। 15ই জানুয়ারি আর্মি ডে। ভারতীয় সেনাবাহিনী দিবস। ভারতীয় সেনাবাহিনী দিবস 15ই জানুয়ারি। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। চলো নেক্সট। সোমদেব বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত? সোমদেব বর্মন যিনি আসামের বাসিন্দা, তো সোমদেব বর্মন কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি।